আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে বদলি পদোন্নতির মূলনীতি। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ঘোষণা, কর্মকর্তাদের পেশাদারিত্ব নিয়ে অর্থনীতি, গণভোট ইস্যুতে এনসিপির জাতীয় কনভেনশন। নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে সংস্কারে আগ্রহ নেই বিএনপির অভিযোগ। সরকারে থাকা শীর্ষ নেতাদের দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে বিএনপি তৃণমূলের মিশ্র প্রতিক্রিয়া। ত্যাগী ও বহিষ্কৃতদের বিবেচনায় নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস। কাজে যাবার পথে সড়কে প্রাণ গেল ৮ নির্মাণ শ্রমিকের। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু। এখন শুনবেন বিস্তারিত। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 14, 18, 24 নির্বাচনে জাতি দেখেছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মাঠ প্রশাসনকে সততা, নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি তার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে। তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে কথা বলেন তিনি। দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী সেশনে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলো গণভোটে রায় নেওয়া হয়, কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। একই অনুষ্ঠানে যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না। নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হ্যাঁ চেয়েছি। চাপে পড়ে, কার চাপ? জনগণের চাপ ছিল। রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে, সেটাই এখানে কার্যকর হবে। গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিবরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। দল বিএনপি কি সরকারে বিলীন হয়ে গেল? এই নিয়ে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন, সরকারে থাকা ব্যক্তিরা দলের নেতা হলেও সংগঠনকে আলাদা করা জরুরি।
তৃণমূলের দাবি দলের ত্যাগী নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের, সে সঙ্গে নিষ্ক্রিয়দের সক্রিয় করার পাশাপাশি অপরাধ মূল্যায়ন করে বহিষ্কৃতদের দলে ফেরানোর দাবিও উঠেছে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেই চিরচেনা সেই ভিড়, নেতাকর্মীদের আনাগোনা। মাঝে মধ্যে দলীয় কর্মসূচি ঘিরে কিংবা নির্ধারিত সাংগঠনিক প্রয়োজনে দলে কয়েকজন শীর্ষ নেতা আসেন। তবে কি সরকার গঠনের পর দলীয় কার্যালয় গুরুত্ব হারাচ্ছে? দলের সাংগঠনিক গঠিতে চলা দরকার, আর সরকারের ভাবে তার দাপ্তরিক কাজ। একটি সরকার তখনই শক্তিশালী হয় যখন তার রাজনৈতিক সংগঠন এবং অঙ্গ সংগঠনগুলো যখন শক্তিশালী থাকে। তারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করে বিএনপি ধরে আছে, তাদের বাছাই করে এনেই দলের কমিটি দেওয়া উচিত, যাতে করে আমরা যে কোনো আন্দোলন কিংবা সংগ্রামে সাধারণ মানুষের মাঝে তৃণমূল পর্যায় থেকে আমরা একসাথে কাজ করতে পারি। সরকার গঠন করে ২৮ মার্চ নয়াপল্টনে কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে নিয়মিতভাবে গুলশান কার্যালয়ে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাঁর নেতৃত্বে। কিন্তু দলের অন্যান্য নেতাদের সাংগঠনিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন দল ও সরকার একই। কিন্তু যারা সরকার পরিচালনা করছেন এরাও তো দলের লোক, মন্ত্রীরা তো দলের লোক না, তারাও তো দলের লোক, এমপিরা এরাও দলের লোক। বিরোধী দলে থাকতে নেচারটা একরকম, আর তো সরকারি দল, আমাকে তো বহু কমিটমেন্ট আছে দলের জনগণের প্রতি। তো আমরা যদি প্রতিনিয়ত শুধু মিছিল মিটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে তো দল আমাদের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, একটা অপোজিশন এরা করতে পারে। এরকমটা অনেকেই বলেন যে বিরোধী দল কোথায়, এখন তো শুধু সরকার দেখছি সব জায়গায়। কথাটাকে ঠিক এই মুহূর্তে একদম পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে আমার মনে হয় দলের দিকেও আমাদের হাইকমান্ড নজর দেওয়া শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় তৃণমূল থেকে কেন্দ্রের বিপুল সংখ্যক নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন। এর সঠিক হিসেবও নেই দলের কেন্দ্রে। এছাড়া সরকার গঠনের পর থেকে অনেক নেতাকর্মীদের মধ্যে নিষ্ক্রিয়তাও আছে, যাদের মূল্যায়নের দাবি উঠছে বিএনপির বিভিন্ন স্তর থেকে। আমরা তো বিয়োগের রাজনীতি করি না, আমরা তো যোগের রাজনীতি করি। সেদিক থেকে আমি মনে করি যে ভুল ত্রুটি যার যেখানে যতটুকু হয়েছে সেটার পরিমাপ এবং ঘনত্ব বুঝে তাদেরকে যদি দলে নেওয়া হয় স্তর বিন্যাসের মধ্য দিয়ে, আমার মনে হয় সেটা একদিক থেকে ভালো হবে। যারা মন্ত্রী হয়েছেন বা অন্যান্য পদে যারা রয়েছেন, তার চাইতে যারা অপেক্ষাকৃতভাবে ফ্রি আছেন, সাংগঠনিক তৎপরতা চালাতে পারে, তাদের উপর দায়িত্বগুলো দিলে পরে যে সাংগঠনিক কার্যক্রমটাও খুব জোরদার হবে এবং সরকারও ভালো মতো চলবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে একটা শূন্যতা তৈরি হয়েছে। যে ছেলেটি 18 বছর আগে ছাত্র দল করতো, সেটা এখন বিএনপি করে। তাদের তো সংগঠনের সঙ্গে একীভূত করতে হবে।